এই আপু, একদম আমার কাছে আসবে না। কেন? কাছে আসলে কি করবি? আমি চিৎকার দিব। তোর কি মনে হয় তোর চিৎকার শুনে কেউ আসবে? তাই আর বেশি কথা না বলাই ভালো। কিন্তু নিহানের কথা শেষ করার আগেই নিধি নিহানকে তার বাহুতে জড়িয়ে ধরে তার ঠোঁট জোড়া দখল করে নেয়। নিহান ছোটার জন্য চেষ্টা করছে কিন্তু নিধি ছাড়ছে না। তারপর টানা 5 মিনিট কিস করার পর নিধি ছেড়ে দেয়। নিহান জোরে জোরে হাঁপাতে থাকে আর নিধি মুখ টিপে হাসতে থাকে। আর একটু হলেই আমি উপরে চলে যেতাম, আর তুমি হাসছো। আরে, এটাতে হালকা ডোজ দিলাম। মেইন ডোজ বিয়ের পরে দেব, তাই আগে থেকে আমার বাবুটাকে রেডি করছি। তোমার বাবুকে আবার? কেন সোনা, জানো না? তুমি তো আমার কিউট বাবু, যাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি। এসব ফালতু কথা বলো না তো। রুম থেকে যাও, আমি পড়তে বসবো। পড়লে পড়ো, আমাকে যেতে বলছিস কেন? কারণ তুমি থাকলে আমাকে পড়তে দিবে না। আচ্ছা, কিছু করব না, যা। তুই পড়তে বস, আমি এখানে বসে থাকবো। নিহান পড়তে বসে। নিধি তার উল্টো দিকে একটি চেয়ারে বসে ও এক দৃষ্টিতে নিহানের দিকে তাকিয়ে আছে। নিধি মনে মনে বলে, কি আছে এই ছেলেটার মধ্যে? কেন মন সারাক্ষণ এর কাছে থাকতে চায়? কেন মন এর থেকে ভালোবাসা চায়? কেন আমি ওকে ভাইয়ার মতো দেখতে পারি না? নিধি বসে বসে এগুলোই ভাবছে আর এক দৃষ্টিতে নিহানের দিকে তাকিয়ে আছে। এভাবে কখন যে 2 ঘন্টা কেটে যায় নিধি সেদিকে খেয়াল নেই। নিধি ঘোর ভাঙে নিহানের ডাকে। এই আপু, কোথায় হারিয়ে গেলে? ডিনার করবে না? কি? কি? আরে বলছি, ডিনার করবে না, নাকি এখানেই বসে দিন কাটিয়ে দিবে? চল। নিধি আর নিহান একসঙ্গে ডিনার টেবিলের দিকে এগিয়ে যায়। নিধি এখনো কিছুটা ঘোরের মধ্যে আর নিহান বেশ বিরক্ত। বাড়ির সবাই খাওয়া শেষ করে যে যার রুমে চলে গেছে, তাই ডাইনিং এরিয়াটা বেশ শান্ত। মা কোথায়? আর বড় আম্মু, ওনারা খেয়ে নিয়েছেন? হ্যাঁ, সবাই খেয়ে শুয়ে পড়েছে, শুধু তোর জন্য আমি বসেছিলাম। আমার জন্য বসে থাকার দরকার ছিল না, আমি তো একাই খেতে পারতাম। একা খেতে পারতি ঠিকই, কিন্তু একা একা কি সব খাবারে স্বাদ পাওয়া যায়? পাশে একজন ভালোবাসার মানুষ থাকলে নুন ছাড়াও তরকারি মিষ্টি লাগে, বুঝলি? তোমার এই ফিলোসফি বন্ধ করো তো আপু। তুমি দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছ। লোকে শুনলে কি বলবে? তুমি আমার বড়, সম্পর্কে বড় বোন হও। সম্পর্কের দোহাই দিস না নিহান। তুই খুব ভালো করেই জানিস আমাদের রক্ত এক হলেও মনের টানটা অন্যরকম। আর আমি তোকে ভাই হিসেবে কোনোদিন ভাবতেই পারিনি। মাছের ঝোলটা আজ বেশ ঝাল হয়েছে, পানি দাও তো। নিধি জগ থেকে গ্লাসে পানি ঢেলে নিহানের ঠোঁটের কাছে ধরল। নিহান অবাক হয়ে তাকিয়ে রইল। সে নিজের হাতে গ্লাস নিতে চাইল, কিন্তু নিধি সরালো না। নে, খেয়ে নে। আমার বাবুটার ঝাল লেগেছে, আমি খাইয়ে দিলে ঝাল কমে যাবে। আপু, তুমি কি শুরু করলে? কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হবে। দেখুক না, আমি তো চাই সবাই জানুক যে নিধি তার নিহানকে কতটা পাগলের মতো ভালোবাসে। আর শোন, তুই যতই আমাকে আপু বলে ডাকার চেষ্টা করিস না কেন, একদিন এই মুখ দিয়েই আমাকে বউ বলে ডাকবি। এটা নিধির চ্যালেঞ্জ। নিহান আর কথা বাড়ালো না। দ্রুত খাওয়া শেষ করে নিজের রুমে চলে যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু নিধি পেছন থেকে তার হাত টেনে ধরল। আবার কি? এবার তো ঘুমাতে দাও। গুড নাইট কিস দিবি না? পাগল হয়েছো? অসম্ভব। দিবি না? তাহলে কি আমি আবার জোর করব? আগের বার তো 5 মিনিট ছিল, এবার কিন্তু 10 মিনিটের আগে ছাড়বো না। নিহান ভয় আর লজ্জায় সিটিয়ে গেল। সে জানে নিধি যা বলে তা করতে দ্বিধা করে না। নিহান এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ নেই। তারপর নিধির কপালে আলতো করে একটা চুমু দিয়ে দৌড়ে নিজের রুমে ঢুকে দরজা লক করে দিল। নিধি নিজের কপালে হাত দিয়ে হাসতে হাসতে, পাগল ছেলে, তোর এই ভয় পাওয়াটাই তো আমাকে আরো বেশি তোর প্রেমে ফেলে দেয়। কবে যে তোর বুকে মাথা দিয়ে রাত কাটাবো সেই অপেক্ষায় থাকবো। দেখা হবে কাল সকালে, বরমশাই। তখন নিধি তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। আসলে নিধি যে নিহানকে ভালোবাসে এটা পরিবারের সকলেই জানে, আর তাদেরও এতে কোনো সমস্যা নেই, কারণ তারা নিহান আর নিধির বিয়ে দেবে বলে সিদ্ধান্ত নিয়ে রেখেছে। তবে এটা নিহান আর নিধি দুজনে কেউই জানে না। পরের দিন সকালে নিহানের ঘুম ভাঙে পাখির কিচিমিচির আর জানালা দিয়ে আসার রোদের ঝিলিক দেখে। তবে তার চেয়েও বেশি অস্বস্তি লাগে যখন সে অনুভব করে তার গায়ের ওপর ভারী কিছু একটা রয়েছে। সে চোখ মেলতে নিহানের আত্মা শুকিয়ে যাওয়ার দশা। নিধি তার বুকের ওপর মাথা রেখে পরম শান্তিতে ঘুমোচ্ছে। আপু, এই আপু, তুমি এখানে কিভাবে? আমার রুম তো লক
চাবি তো আমার কাছেও একটা আছে রে বাবু। তুই কি ভেবেছিস আমার থেকে দূরে থাকা এত সহজ? প্লিজ ওঠো, মা বা বড় আম্মু দেখলে জ্যান্ত পুঁতে ফেলবে। ছাড়ো আমাকে। নিধি এবার চোখ মেলে তাকালো নিহানের উস্কো খুস্কো চুল আর ভর্ত মুখটা দেখে ওর খুব মায়া হলো, আবার দুষ্টামি করতেও ইচ্ছে করলো। ও নিহানের গালটা টেনে দিয়ে বলল, ভয় পাস না তো, মা আর ছোট আম্মু তো নিচে নাস্তা বানাচ্ছে। আর শোন, কালকে ওই শুকনো কিসটা কিন্তু আমার একটুও ভালো লাগেনি। আমার লিপ কিস লাগবে এখন। না, আমি পারবো না। আর তুমি এখন আমার উপর থেকে সরো, আমি উঠব। না, আগে আমাকে আমার পাওনা আমাকে বুঝিয়ে দিবি, তারপর আমি উঠব। কপালটা যে কেন এত খারাপ, সকালে ঘুমের থেকে ওঠার আগেই অত্যাচার শুরু হয়ে গেল। এত কথা বলে কোনো লাভ হবে না সুইটহার্ট, যা বললাম তাই করো। ধুর, আর ভালো লাগছে না। এই বলে নিহান উঠে যাওয়ার চেষ্টা করছিল, তখনই নিধি নিহানকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে ঠোঁটের উপর ঠোঁট ডুবিয়ে দেয়। 2 মিনিট পর নিধি নিহানের ঠোঁটে কামড় দেয়। উফ, আপু এটা কি করলে? তুই আমাকে রেসপন্স করছিস না কেন? আমার ইচ্ছা নেই। আমি এত কিছু শুনতে চাই না। এবার যদি রেসপন্স না করিস তাহলে খবর আছে। এই বলে নিধি আবার শুরু করে, এবার নিহান রেসপন্স করে। কিছুক্ষণ পর নিধি ছেড়ে দেয়। এই তো বাবু, এবার ঠিক আছে। তোমার ঠোঁটগুলো এত মিষ্টি যে সারাক্ষণ ইচ্ছে করে। হয়েছে আপু, আর বলতে হবে না, এখন আমাকে উঠতে দাও। নিহান উঠে ওয়াশরুমে চলে যায়, তারপর ফ্রেশ হয়ে বেরিয়ে দেখে নিধি চলে গিয়েছে। নিহানও তখন নিচে ডাইনিং হলে আসে। নিধি আর বাকিরাও বসে আছে। আজকে সরকারি ছুটি, তাই নিহান আর নিধির ভার্সিটি বন্ধ। ডাইনিং টেবিলে একটু নীরবতা। নিহান মুখ নিচু করে নাস্তা খাচ্ছে, কারণ সে জানে নিধি আর চোখে তার দিকে তাকিয়ে আছে। নিহানের ঠোঁটে কোণে হালকা লালচে দাগ, যেটা নিধির দেওয়া কামড়। নিহান বারবার টিস্যু দিয়ে সেটা ঢাকার চেষ্টা করছে। হঠাৎ তার মা এটা লক্ষ্য করলো আর বলল, কিরে নিহাল, ঠোঁটে কি হয়েছে? বারবার ঢাকছিস কেন? না মানে মা, মশা কামড়িয়েছে মনে হয়, খুব চুলকাচ্ছে। মশা না কাকিমণি, ওটা হয়তো কোনো ভীমরুল হবে। খুব বিষাক্ত কামড় দিয়েছে তো, তাই সারতে সময় লাগবে। কি বলিস নিহাল? বিষাক্ত ভীমরুল তো আমার পাশেই বসে আছে। উফ, এই মেয়েটা আমাকে সবার সামনেই মায়ের খাওয়াবে। নাস্তার টেবিলের অস্বস্তি কাটিয়ে নিহান দ্রুত নিজের রুমে চলে আসে, কিন্তু তার পিছু ছাড়ার পাত্রী নিধি নয়। কিছুক্ষণ পর নিধি হাতে একটা ফল নিয়ে নিহানের রুমে ঢোকে। নিহান তখন জানালার পাশে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়েছিল। কি রে বাবু, মশার কামড় কি খুব বেশি জ্বালা দিচ্ছে? আয় একটু সেবা করে দেই। আপু, তুমি কি চাও বলো তো? সবার সামনে ওইভাবে কথা বলার মানে কি? মা যদি বুঝে ফেলতো? মা বুঝলে তো ভালোই হতো, তাড়াতাড়ি আমাদের বিয়েটা হয়ে যেত। আর শোন, তুই যতই রাগ করিস না কেন, তোর এই লাল হয়ে যাওয়া গাল আর রাগী চোখ দুটোই আমার খুব প্রিয়। নিধি এক টুকরো আপেল নিহানের ঠোঁটের সামনে ধরে। নিহান প্রথমে খেতে না চাইলেও নিধির জেদ আর চোখের চাহনির কাছে হার মেনে মুখ খোলে। নিধি আঙ্গুল দিয়ে নিহানের ঠোঁটে সেই কামড়ের দাগটা আলতো করে ছুঁয়ে দেয়। নিহান শিউরে ওঠে। আপু ছাড়ো, কেউ চলে আসবে। কেউ আসবে না, সবাই নিচে টিভিতে সিরিয়াল দেখা নিয়ে ব্যস্ত। আর তুই কি জানিস আজ তোকে এই পাঞ্জাবিতে কতটা হ্যান্ডসাম লাগছে? ইচ্ছে করছে তোকে বুকের ভেতরে ঢুকিয়ে রাখি। তুমি আসলেও একটা পাগল। নিজের ছোট ভাইকে কেউ এভাবে ভালোবাসে? আবার ভাই বললি? তোকে কতবার বলেছি আমাদের মধ্যে কোনো ভাই বোনের সম্পর্ক নেই। আমি তোকে আমার পুরুষ হিসাবেই চাই নিহান। তুই কি বুঝিস না আমার ফিলিংসটা? আমার মনটা তোর নাম ধরে কত জোরে ডাকছে। হাত দিয়ে দেখ। নিধি নিহানের হাতটা ধরে নিজের বুকের ওপর রাখে। নিহান অনুভব করে নিধির হৃদস্পন্দন সত্যি অস্বাভাবিক দ্রুত। নিহানের নিজেরও বুক কাঁপছে। সে নিধির চোখের দিকে তাকালো, সেখানে কেবল গভীর ভালোবাসা আর তৃষ্ণা। নিহান অবশ হয়ে যায়। নিধি এবার নিহানের গলার কাছে মুখ নিয়ে গরম নিঃশ্বাস ছাড়ে। নিহান বল না, তুইও আমাকে চাস? একবার বল যে তুই শুধু আমার। আমি জানি না আপু, আমি তোমাকে নিয়ে কখনো এমনভাবে ভাবি না। তোমাকে দেখলে ভয়ে আমার সব এলোমেলো হয়ে যায়। তুমি কখন কি করে বসো আমি সেই ভয়ে থাকি সব সময়। তুমি আমার কাছে আসলে আমি খুব ভয় পাই। এই ভয়টাই তো প্রেম রে পাগল। নিধি এবার নিহানকে জাপটে ধরে বিছানায় শুয়ে দেয়। নিহান বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু নিধির জোরে কাছে নিহান শক্তি হারিয়ে ফেলেছে। নিধি নিহানের কপালে, গালে আর ঘাড়ে ছোট ছোট অসংখ্য চুমু দিতে থাকে। হঠাৎ নিহান নিধিকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমি বুঝি না নিহান,
তুই কেন আমার সাথে এমন করিস? তুই কি আমার ফিলিংস কখনোই বুঝবি না? সব জিনিসের একটা লিমিট আছে আপু। তুমি এখন অতিরিক্ত বাড়াবাড়ি করতেছো, এটা আমার মোটেও পছন্দ না। নিধি নিহানের কথায় কান্না দিয়ে আবারও নিহানের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। নিহান খুব চেষ্টা করছে নিধিকে সরানোর জন্য, কিন্তু নিধি এমনভাবে নিহানের বুকের উপর বসে আছে, সে কোনোভাবেই নড়তে পারছে না। দীর্ঘক্ষণ পর নিধি নিহানকে ছাড়ে, যখন নিহানের শ্বাস প্রশ্বাস দূরত্ব চলছে। নিধি নিহানের বুকে মাথা রেখে শান্ত হয়ে শুয়ে থাকার চেষ্টা করে, কিন্তু নিহান নিধিকে সরিয়ে রুম থেকে বেরিয়ে গেল। বেরিয়ে যখন উপর থেকে নিচে নামলো, তখন হঠাৎ তার মা লক্ষ্য করলো তাকে কেমন যেন হতভম্ব দেখাচ্ছে। কি ব্যাপার নিহাল, তোকে হঠাৎ এমন দেখাচ্ছে কেন? যেন কোনো কিছুতে খুব ভয় পেয়ে আসিস। ভয় পাবো কেন? এমনি রুমে ভালো লাগছে না, তাই একটু নিচে আসলাম। নিচে এসেছিস ভালো কথা, কিন্তু এভাবে মুখ লুকিয়ে রেখেছিস কেন? এত প্রশ্ন করো কেন মা? আমার ভালো লাগে না, একবার বললাম তো। এ বলে নিহান বাসা থেকে বেরিয়ে গেল। তার মা খুব চিন্তিত হয়ে আছে, তার ছেলেকে হঠাৎ এত চিন্তিত দেখাচ্ছে কেন। কয়েক ঘন্টা পর নিহান বাসায় আসলো, এসে তার রুমে গিয়ে জামা কাপড় চেঞ্জ করছে, তখন দরজার পাশে দাঁড়িয়ে উকি মেরে বলছে, তোর বডিটা তো হেব্বি সুন্দর। মন চায় সারাক্ষণ তোর এই সুন্দর বডির উপরে শুয়ে থাকি, কিন্তু কি করার, তুমি তো আমাকে দেখতে পারিস না। তুমি এখান থেকে গেলে আমি খুশি হব। আর হ্যাঁ, আমি এখন শাওয়ার নিতে যাব। দয়া করে তুমি এখান থেকে চলে যাও। আমি চাই না তোমার কারণে এখানে কোনো ঝামেলা হোক। এই, তুই এমন কেন রে? তোর মধ্যে কি রসকস বলতে কিছুই নেই? ছেলে মানুষ এই প্রথম দেখলাম এমন রসকসবিহীন। আমার মধ্যে কি আছে নাকি নেই তা একান্তই আমার পার্সোনাল বিষয়। দয়া করে তুমি এখন এখান থেকে গিয়ে আমাকে মুক্তি দাও। ওকে, যাচ্ছি। কাকিমণি বলেছে শাওয়ার শেষ করে তাড়াতাড়ি ডাইনিংয়ে খাবার খাওয়ার জন্য আসতে। নিধি মনে মনে বলতে লাগলো, একদিন না একদিন তুই আমাকে ভালোবাসবি, তোকে ভালোবাসতেই হবে। তুই শুধু আমাকেই ভালোবাসবি, রোমান্টিক হওয়ার দায়িত্ব আমার। ঠিক তখনই নিহানের ফোনে রিংটন বেজে ওঠে, স্ক্রিনে ভেসে ওঠে মা লেখাটি। তখন নিধি মনে মনে ভাবলো, কলটি ধরবো নাকি ধরবো না? যদি কাকিমণি মনে করে আমি নিহানের রুমে এতক্ষণ কি করছি। এটা চিন্তা করতে করতে নিধি নিচে ডাইনিংয়ে চলে গেল। তখন নিহাল ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। সে ওয়াশরুম থেকে বেরিয়ে আগে দেখলো নিধি তার রুমে আছে কিনা, তারপর সে দেখতে পেল তার ফোনে হঠাৎ রিংটন বেজে উঠছে। হ্যাঁ মা, বলো। আমি এইমাত্র শাওয়ার নিয়ে বেরিয়ে আসলাম। কতক্ষণ ধরে তোর জন্য ডাইনিংয়ে খাবার নিয়ে অপেক্ষা করছি, তাড়াতাড়ি নিচে আয়। আসছি আসছি মা, এখনই নিচে আসছি। এরপর নিহান খাবার টেবিলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। এমনই সময় নিধি হঠাৎ তার রুমে প্রবেশ করে তাকে পিছন থেকে জড়িয়ে ধরে আর বলে, তুমি আমার একটি আনরোম্যান্টিক হবু বর। তুমি আবার আসছো এই রুমে? তোমাকে না বললাম আমাকে এত ডিস্টার্ব করবে না। তোমার এই সমস্ত কার্যকলাপ তোমার কাছে ভালো লাগতে পারে, কিন্তু আমি এগুলো মোটেই পছন্দ করি না। তুই দেখে নিস, তোকে আমি আমার থেকেও রোমান্টিক বানিয়ে ফেলবো। কথাটা মিলিয়ে নিস। এরপর এই কথা বলে নিধি নিহানকে ঘুরিয়ে তার দিকে ফেরায় এবং নিহানের গেঞ্জির গলার সামনে চেপে ধরে নিচু করে নিধির মুখ বরাবর আনে এবং বলে, তোর এই রাগগুলো আমার খুব ভালো লাগে। এটা বলে নিহানের গালে একটু চুমু দেয় এবং বলে, তাড়াতাড়ি আয় বরমশাই, নিচে তোর জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। কি সারপ্রাইজ? নিচে গেলেই বুঝবি, আমার জীবনটা আজ ধন্য হতে চলেছে। নিধি নাচতে নাচতে রুম থেকে বেরিয়ে যায়। নিহান অবাক হয়ে ভাবতে থাকে, নিধি কি এমন কাজে কথা বলছে? সে কি আমার সম্পর্কে বাড়িতে মিথ্যা কথা জানিয়ে দিল নাকি? বুক ঢিপ ঢিপ নিয়ে নিহান সিঁড়িতে নিচে নামতে থাকে। এমন সময় নিধির মা বলল, কি ব্যাপার বাবা, সাজুগুজু করতে ছেলে মানুষের এতক্ষণ লাগে? না, এমনি আজকে একটু লেট হয়ে গিয়েছে। আচ্ছা মা, কি জন্য নিচে আসার জন্য এত বারবার কল দিচ্ছ? তোমাদের বেশি খিদে লাগলে খেয়ে নিতে, আমি না হয় পরে খেয়ে নিতাম। খিদে লাগলে খাবো, সেটা কোনো ব্যাপার না। অন্য একটা দরকারি কথা বলার জন্য রেখেছি। কি কথা মা, একটু তাড়াতাড়ি বলো, খিদে পেয়েছে খুব। আমি লক্ষ্য করেছি আর 2 দিন তোকে কেমন জানি অন্যমনস্ক লাগছে, কিন্তু জিজ্ঞেস করলেও পরিষ্কার করে বলিস না। তাই বলছি, ভার্সিটি যেহেতু একদিন বন্ধ, সেহেতু বন্ধুদের সাথে কাছে কোথাও একটা গিয়ে একটু ঘুরে আয়, মনটা ভালো লাগবে। মা, কোথাও যেতেও আমার ইচ্ছে করছে না। কাছে এমন কোনো ভালো পার্ক নেই
সবগুলোতেই মোটামুটি যাওয়া হয়েছে। এক জায়গায় একবারে বেশি যাওয়া যায় না বুঝি? বন্ধুদের সাথে গেলে ঠিকই ভালো লাগবে। যা গিয়ে ঘুরে আয়। যখনই নিহানের মা নিহানকে ঘুরতে যাওয়ার কথা বলছে বারবার, তখন নিধি বলে উঠল, তুমি যদি কিছু মনে না করো বড় আম্মু, তাহলে আমি একটা কথা বলতে পারি? এতে অনুমতি চাওয়ার কি আছে? বলে ফেলো মা, কি বলতে চাও? আসলে বড় আম্মু, আমারও একটু বোরিং লাগছে বাসার ভেতরে থাকতে থাকতে। যদি তুমি অনুমতি দাও তাহলে আমিও নিহানের সাথে বাইরে যেতে চাই। ও আচ্ছা, যেহেতু যেতে চাচ্ছ যাও, নিহালেরও ভালো লাগবে। তাহলে আর বন্ধুদের সাথে যাওয়ার কি দরকার? তোমরা দুজন গিয়ে ঘুরে আসো। কি বলছো এসব মা? আমি আপুকে নিয়ে পার্কে ঘুরতে যাব, লোকে দেখলে কি বলবে আমাকে? এখানে লোকে বলার কি আছে? আর নিধি তো এখানে লোকে বলার কি আছে? আর নিধি তো তোর বয়সে বড়, এটা দেখলে মানুষ কিছুই মনে করবে না। আর যদি মনে করে তাহলে করুক, মানুষের মনে করা নিয়ে আমাদের কিছু যায় আসে না। মেয়েটি বাসার ভিতর এভাবে থাকতে থাকতে অস্বস্তি ফিল করছে, ওরও একটু বাইরে ঘুরে আসলে ভালো লাগবে। তুমি না হয় পাশের আন্টিদের বাসায় গিয়ে আপুকে নিয়ে ঘুরে আসো, আমি বাসায় থাকি। যা বলছি তাই কর, আমি বাসার মধ্যে থাকি, তুই নিধিকে নিয়ে কোথাও ঘুরে আয়। এ বলে নিহানের মা ওখান থেকে চলে গেল। আর নিধি নিহানের দিকে দুষ্টু চোখে তাকিয়ে তাকিয়ে হাসছে। নেহান বুঝে উঠতে পারছে না সে কি করবে। সে মনে মনে ভাবলো যদি বাইরে গিয়ে নিধি তার সাথে এরকম নোংরা কাজ করার চেষ্টা করে। নিহান ডাইনিং টেবিল থেকে উঠে নিজের রুমে চলে এলো। পেছন পেছন নিধিও এলো, তার মুখে এক চিলতে বিজয়ের হাসি। কি রে বাবু, মুখটা অমন প্যাঁচার মতো করে রাখছিস কেন? আমার সাথে ঘুরতে যাবি, এটা তো তোর জন্য সৌভাগ্যের ব্যাপার। সৌভাগ্য না ছাই, তুই যে কি জিনিস আমি জানি। দেখো আপু, বাইরে গিয়ে কিন্তু কোনো আজে বাজে সিন ক্রিয়েট করবে না, আমি বলে দিচ্ছি। আজে বাজে সিন ক্রিয়েট কেন করব? আমি তো শুধু আমার হবু বরের সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করব। তুই জলদি রেডি হয়ে নে, আমি আসছি। নিহান আর নিধি শহরে কিছুটা দূরে একটা নিরিবিলি পার্কে এসেছে। নিহান চাচ্ছিল ভিড়ের মধ্যে থাকতে, কিন্তু নিধি টেনে হিসেবে তাকে লেকের ধারের একটা নির্জন বেঞ্চে নিয়ে বসালো। বিকেলের পরন্ত রোদ নিধির মুখে এসে পড়ছে। তাকে আজ অদ্ভুত সুন্দর লাগছে, কিন্তু নিহানের সেদিকে খেয়াল নেই। সে কেবল এদিক ওদিক তাকাচ্ছে, কেউ চিনে ফেলে কিনা সেই ভয়ে। আপু চলো ওদিকে যাই, এখানে একদম মানুষ নেই। মানুষ দিয়ে কি করবি? প্রদর্শনী দিবি নাকি? এখানে বস, দেখ বাতাসটা কত সুন্দর। নিধি হঠাৎ নিহানের কাঁধে মাথা রাখলো। নিহান চমকে উঠে সরে যেতে চাইলো, কিন্তু নিধি শক্ত করে তার হাতটা জড়িয়ে ধরল। নিহান, তুই সারাক্ষণ এত ভয় পাস কেন রে? আমি কি তোকে খেয়ে ফেলবো? একবার শুধু বুক ভরে নিঃশ্বাস নিয়ে দেখ, আমার গায়ের পারফিউমের চেয়েও আমার ভালোবাসাটা অনেক বেশি খাঁটি। এসব রোমান্টিক ডায়লগ বন্ধ করো তো, মানুষ দেখলে ভাববে আমরা কাপল। আমরা তো কাপলি, শুধু অফিসিয়ালি সিলমোহর পরা বাকি। আচ্ছা নিহাল, সত্যি করে বলতো, তোর কি একটু আমার জন্য ফিলিংস আসে না? এই যে আমি তোর এত কাছে থাকি, তোকে শাসন করি, আদর করি, তোর কিচ্ছু মনে হয় না? নিহান চুপ করে রইল। সত্যি বলতে নিধির সান্নিধ্য তাকে এখন আর আগের মতো শুধু বিরক্ত করে না, একটা অন্যরকম শিহরণও জাগায়। কিন্তু সামাজিক আর পারিবারিক সম্পর্কের বেড়াজালে সে নিজেকে আটকে রেখেছে। চুপ করে আছিস কেন? উত্তর দে। আমি জানি না আপু, আমার মাথায় এসব ঢোকে না। মাথায় না ঢুকলে মনে ঢুকিয়ে দেব। পার্কে নির্জনতার সুযোগ নিয়ে নিধি নিহানের খুব কাছে চলে এলো। নিহানের হার্টবিট আবার বেড়ে গেল। নিধি নিহানের কানে ফিসফিস করে বলল, আজকের এই বিকেলটা শুধু আমাদের। এখানে কোনো মা নেই, কোনো বড় আম্মু নেই, শুধু তুই আর আমি। নিধি নিহানের গালে আলতো করে একটা কামড় দিল। নিহান ব্যথায় কুকিয়ে উঠল। উফ, তুমি কি রাক্ষস নাকি? যেখানে সেখানে কামড় দাও কেন? সকালে ঠোঁটে দিলে, এখন গালে। বাসায় গিয়ে কি জবাব দেব? বলবি মশা কামড়েছে। আর যদি বিশ্বাস না করে তবে ডিরেক্ট বলে দিবি তোর হবু বউ তার ভালোবাসার চিহ্ন এঁকে দিয়েছে। বাসার সবাই বলবে মশা আর কাউকে কামড়ায় না, শুধু আমাকেই কামড়ায়। আর সিক্রেট সিক্রেট জায়গায় কামড় দেয়, অন্য কোথাও দেয় না। এটা শুনে নিধি হাসতে হাসতে শেষ। আর নিহান শুধু চারিদিকে তাকাচ্ছে কেউ দেখছে কিনা। কেউ যদি তার গালে এই কামড় দেখে ফেলে তাহলে মানুষ তাকে নিয়ে বাজে মন্তব্য করবে। এরপর আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসলো। তার দুজন পার্ক থেকে বের হলো বাসার উদ্দেশ্যে। বাসায় ফেরার পথে নিহান পুরোটা রাস্তা চুপ ছিল। তার মনে এক অদ্ভুত তোলপাড় চলছে। বাসায় ঢোকার পর নিহানের মা তাদের দুজনকে একসাথে দেখে মুচকি হাসলেন।
কি রে, ঘুরে এলি? নিধি, নিয়াল তোকে জ্বালিয়েছে নাকি? না বড় আম্মু, নিহাল তো খুব লক্ষ্মী ছেলে, তবে ওর শরীরটা মনে হয় একটু খারাপ, মুখটা লাল হয়ে আছে। এটা বলে নিধি নিহানের দিকে তাকিয়ে চোখ টিপল। নিহান দ্রুত নিজের রুমে চলে গেল। সে আয়নায় তাকিয়ে দেখলো গালের উপর দাঁতের হালকা দাগ বসে আছে। ঠিক তখনই তার ফোনে একটা মেসেজ এলো। এসে দেখলো মেসেজটা নিধি পাঠিয়েছে। মেসেজের মধ্যে নিজেই লিখলো, ডাকটা দেখে আমাকে মনে পড়লে একটা কিস ইমোজি দিস তো বাবু। আর শোন, রাতে ড্রিঙ্কস নিয়ে আসছি তোর জন্য। সরি, ড্রিঙ্কস না, জুস, ভয় পাস না। নিহান ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে শুয়ে পড়ল। সে বুঝতে পারছে নিধির এই ভালোবাসার জোয়ারে সে ধীরে ধীরে ডুবে যাচ্ছে। সে কি পারবে নিধিকে আপু থেকে বউ হিসাবে মেনে নিতে? আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গালটা দেখছে আর পিপি করছে। একটা আস্ত পাগল এই মেয়েটা। মা যদি দেখে ফেলে তবে কি জবাব দেব? মশা কি আর জায়গা পায় না যে গালে কামড়াবে? নিহান রাগে ফুঁসছে। সে বুঝতে পারছে না নিধিকে কিভাবে সামলাবে। একদিকে রক্তের সম্পর্ক, অন্যদিকে নিধির এই উন্মাত্তাল আচরণ। নিহান বিছানায় ধপাস করে শুয়ে পড়ে। ঠিক তখনই দরজায় টোকা পড়ে। নিহান জানে এটাকে। এখন আবার কি? আমি ঘুমিয়ে পড়েছি। ঘুমন্ত মানুষের গলা তো এমন হয় না রে বাবু। দরজা খোল, তোর জন্য অরেঞ্জ জুস এনেছি, একদম ফ্রেশ। নিহান অনিচ্ছা সত্ত্বেও দরজা খুলে নিধির হাতে গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে এক ধরনের বিজয়ীর হাসি। সে ঘরে ঢুকে সরাসরি নিহানের খাটে আয়েশ করে বসে। জুস এখানে রেখে তুমি যাও, আমি খেয়ে নেব। হুম, আমি নিজ হাতে খাইয়ে দেব। তুই তো আবার হাত ধরতে পারিস না, শুধু মুখ চালাস। নে হা কর। আপু প্লিজ, তুমি কি বুঝতে পারছো না আমি কতটা অস্বস্তিতে আছি? এই যে তুমি আমাকে বাবু বলছো, আমার উপর জোর খাটাচ্ছ, এগুলো আমার একদম ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? অন্য কোনো মেয়ে করলে কি ভালো লাগতো? নাকি তোর লাইফে অন্য কেউ আছে? কেউ নেই, কিন্তু তুমি তো আমার বড় বোন। সমাজ, পরিবার, এগুলো কি কিছুই না তোমার কাছে? সমাজ দিয়ে আমি কি করব? সমাজ কি আমাকে রাতে ঘুম পাড়িয়ে দেয়? সমাজ কি জানে তোকে এক নজর না দেখলে আমার বুকের ভেতরটা কেমন হাহাকার করে? নিহাল, আমি তোকে ভালোবেসে কোনো পাপ করছি না। নিধি নিহানের হাতে গ্লাসটা ধরিয়ে দেয়। নিহান এক চুমুকে জুসটা শেষ করে গ্লাসটা টেবিলে রাখে, কিন্তু নিধি তাকে সরার সুযোগই দেয় না। সে নিহানের শার্টের কলার ধরে নিজের দিকে টেনে আনে। আবার শুরু করলে? ছাড়ো আমাকে। ছাড়ার জন্য তো ধরিনি। শোন, কাল আমাদের এক আত্মীয়র বিয়ে। মা বলেছে আমাদের একসাথে যেতে। আমি শাড়ি পরবো আর তুই কালো পাঞ্জাবি। আমি যাব না, আমার অ্যাসাইনমেন্ট আছে। যদি না যাস তবে কাল সবার সামনে বলে দেব তুই আমাকে পার্কে নিয়ে গিয়ে কিস করেছিস। গালের এই দাগটা তখন আমি নিজের নামে চালিয়ে দেব। বলবো তোর থেকে বাঁচার জন্য আমি কামড়ে দিয়েছি। তুমি এত নীচ হতে পারো? আমি তোমাকে পার্কে নিয়ে গেছি নাকি তুমি আমাকে টেনে নিয়ে গেছো? আর দাগটা তো তুমি দিয়েছো। প্রমাণ কই? সবাই আমার কথা বিশ্বাস করবে। তাই আর কথা না বাড়িয়ে কালকের জন্য রেডি থাক, আর যেন বলা না লাগে। আর হ্যাঁ, মনে করে কিন্তু ওই কালো পাঞ্জাবিটা পরবি। নিধি ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় নিহানের পেছনে ঘরের মধ্যে একটা চুমু দিয়ে যায়। নিহান রাগে দাঁত কিরমির করছে। সে ভাবছে কিভাবে এই আপদ থেকে মুক্তি পাওয়া যাবে। পরদিন সকালে নিহান নিজের রুমে বসে ল্যাপটপে কাজ করছিল। হঠাৎ তার মা ঘরে ঢুকলেন। কিরে নিহাল, এখনো রেডি হসনি? নিধি তো তৈরি হয়ে বসে আছে, যা ওকেও নিয়ে যা সাথে করে। মা, আমার কাজ আছে, তোমরা যাও না। ছোটবেলায় তো নিধির আঁচল ধরে ঘুরতি, এখন বড় হয়ে গেছিস বলে ভাব বেড়ে গেছে। ও একা যাবে না, তুই সাথে যাবি। আর শোন, আজ কিন্তু তোকে অনেক হ্যান্ডসাম লাগছে। যা তাড়াতাড়ি পাঞ্জাবিটা পরে নে। বিয়ের আয়োজন সব শেষ হওয়ার পরে নিধিকে নিয়ে আবার বাসায় চলে আসবি। নিহান দীর্ঘশ্বাস পেলে পাঞ্জাবি পরে নেয়। নিচে নেমে দেখে নিধি কালো রঙের একটা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। তাকে এতটাই সুন্দর লাগছে যে নিহান কয়েক সেকেন্ডের জন্য পলক ফেলতে ভুলে গেল। নিধি নিহানের চোখের পলক না পড়া দেখে মুচকি হাসলো। কি বরমশাই, ক্রাশ খেলেন নাকি? একদম না, চলো, দেরি হচ্ছে। বাড়ি থেকে বেরিয়ে নিহান গাড়ি বের করলো। এরপর নিহান ড্রাইভিং সিটে বসে নিধি পাশের ফ্রন্ট সিটে বসে। সিটে বসে নিধি নিহানের হাত ধরে। আরে কি করছো? মানুষ দেখলে কি বলবে? দেখুক আমরা কি চুরি করছি। আজ বিয়ে বাড়িতে গিয়ে আমি সবাইকে বলবো তুই আমার হবু বর। খবরদার, এমন কিছু করলে আমি ওখানেই তোমাকে ফেলে চলে আসব। আছে বাবা, বলবো না। এখন মনোযোগ দিয়ে গাড়ি চালা।
বিয়ে বাড়িতে পৌঁছানোর পর নিহানের অবস্থা আরও খারাপ হয়। নিধি বারবার সবার সামনে নিহানকে বাবু বলে ডাকছে আর তাকে খাবার খাইয়ে দিচ্ছে। নিহানের বন্ধুরা এটা দেখে হাসাহাসি করছে। নিহান লজ্জায় মাটির সাথে মিশে যাচ্ছে। নিহানের বন্ধু আবির বলে উঠল, কিরে নিহান, তোর আপু তো তোর উপর পুরো ফিদা। কাহিনী কি বলতো? আরে ধুর, ও পাগল, ছোটবেলা থেকেই এমন, তোরা বেশি কিছু ভাবিস না। অনুষ্ঠানের এক পর্যায়ে রোমান্টিক গান বাজতে শুরু করে। নিধি ভিড়ের মাঝখান থেকে নিহানের হাত ধরে টেনে স্টেজের এক কোণে নিয়ে যায়। অন্ধকার আর মিউজিকের শব্দে চারপাশ মুখরিত। এবার পালাবি কোথায়? আজ তোকে আমার হতেই হবে। আপু, দয়া করো, এখানে অনেক মানুষ, কেউ দেখে ফেললে মান সম্মান থাকবে না। যখন তুই আমার সাথে থাকিস তখন শুধু আমি থাকবো আর তুই থাকবি, আর কেউ না। নিহাল, একবার বল না যে তুই আমাকে ঘৃণা করিস না। নিহান নিধির চোখের দিকে তাকালো। নিধির চোখে আজ কোনো দুষ্টামি নেই, আজ কেবল গভীর তৃষ্ণা আর আগুদি। নিহানের শক্ত মনটা যেন কিছুটা নরম হতে শুরু করেছে। সে কিছু বলতে যাবে, ঠিক তখনই নিহানের ফোনের ওপার থেকে তার মার কণ্ঠস্বর ভেসে আসে। হ্যালো মা, কি হয়েছে? নিহাল, তোরা কি করছিস? অনুষ্ঠান কখন শেষ হবে? এই তো আর কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, অনুষ্ঠান শেষ হলে নিধিকে সুন্দর করে সাথে নিয়ে আসবি। ঠিক আছে। তারপর নিহান মায়ের সাথে কথা শেষ করে ফোন পকেটে রেখে দিল। আর অন্যদিকে নিধি তাকে বিভিন্ন রকমভাবে জ্বালানোর চেষ্টা করছে। সে কি করবে বুঝে উঠতে পারছে না। হঠাৎ নিহান অনুভব করলো তার পিছন থেকে তাকে কেউ যেন জড়িয়ে ধরলো। নিহান ঘুরে দেখলো নিধি। নিধি নিহানকে পিছন থেকে জড়িয়ে ধরে তার দিকে ঘোরালো। এরপর নিহানের গালে হাত আলতোভাবে ছুঁয়ে দিল। এগিয়ে গিয়ে নিহানের ঠোঁটে কিস করে। কিছুক্ষণ পর হঠাৎ নিহানের বন্ধু আবির ওখানে এসে উপস্থিত হয়। তাকে দেখে নিধি লজ্জায় ওখান থেকে চলে যায়। কিরে দোস্ত, কি দেখতে যাচ্ছিলাম? তুই তো বললি ওর সাথে তেমন কোনো সম্পর্ক নেই, কিন্তু এখন তো দেখি ডাল মে কুছ কালা হ্যায়। চোখের দেখা সবকিছু সত্যি হয় না, তুই জানিস। আবার সব কিন্তু মিথ্যেও হয় না। আবিরের কথায় নিহান কোনো উত্তর দিতে পারল না। তার বুকটা তখনও ধড়ফড় করছে। যদি আবির আর কয়েক সেকেন্ড আগে আসতো তবে নিধি ঠোঁট জোড়া নিহানের ঠোঁটে মিশে থাকা দৃশ্যটা সে দেখে ফেলত। নিহান দ্রুত নিজেকে সামলে নিয়ে সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করে। তুই সবসময় উল্টাপাল্টা দেখিস আবির, ও জাস্ট আমার পাঞ্জাবির বোতামটা ঠিক করে দিচ্ছিল। চল, খাবার দিয়ে দিয়েছে মনে হয়। পাঞ্জাবির বোতাম কি ঠোঁট দিয়ে ঠিক করে নাকি রে দোস্ত? আচ্ছা বাদ দে, তোর এই রাক্ষসী আপুকে সামলানো তোর একার কাজ না। চল খেয়ে নেই। বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া শেষ করে নিধি আর নিহান রিকশায় করে বাসার দিকে রওনা হয়। রাতের শহরটা আজ বেশ শান্ত। রাস্তায় ল্যাম্পপোস্টের আলো নিধির কালো শাড়িতে পরে তাকে অপরূপ সুন্দর করে তুলেছে। নিধি এবার আর কোনো দুষ্টামি করছে না, বরং নিহানের কাঁধে মাথা রেখে শান্ত হয়ে বসে আছে। নিহাল, বলো। আজ আবির দেখে ফেলেছে বলে কি তুই আমার উপরে রাগ করছিস? রাগ না করে কি আর করব, তুমি বুঝতেই পারছো না তুমি আমাকে কোন বিপদে ফেলছো। যদি বাসায় জানাজানি হয়, আব্বু আম্মু আমাকে বাড়ি থেকে বের করে দেবে। তুই এখনো বুঝলি না? ছোটবেলায় যখন আমি তোর হাত ধরে হাঁটতাম তখন কেউ কিছু বলতো না। এখন যখন মন দিয়ে তোকে ভালোবাসতে চাইছি তখন সমাজ আর পরিবারের ভয় দেখাচ্ছিস। নিহাল, আমি কিন্তু সিরিয়াস। আমি তোকে ছাড়া অন্য কাউকে কল্পনাও করতে পারি না। ওর গলার স্বরটা আজ কেন জানি খুব মায়াবী লাগছে। কেন মনে হচ্ছে নিধি আপু যা বলছে তা সত্যি ওর হৃদয়ের কথা। বাসায় পৌঁছানোর পর নিহানের মা ড্রয়িং রুমে বসেছিলেন। তাদের দুজনকে একসাথে দেখে তিনি খুশি হলেন। এসেছিস তোরা? নিধিমা, তোর বিয়ের সাজে তোকে একদম রানীর মতো লাগছে। আমার ছেলের পাশে তোকে বেশ মানিয়েছে, তাই না রে নিহান? নিহান দ্রুত নিজের রুমে ঢুকে দরজা লক করে দিতে চাইল, কিন্তু নিধি চট করে ভেতরে ঢুকে পড়ল। নিহান কিছু বলার আগে নিধি তার কপালে একটা আলতো চুমু খেলো। আজ আর জ্বালাবো না, শুধু বলতে এলাম কাল ভার্সিটি যাওয়ার সময় আমার সাথে যাবি। আমি তোর জন্য গেটে অপেক্ষা করব। গুড নাইট আমার হবু বর। পরের দিন সকালে নিহান রেডি হয়ে নিচে নামলে দেখল নিধি সত্যি গেটে দাঁড়িয়ে আছে। তার পরনে হালকা নীল রঙের একটা সালোয়ার কামিজ, কানে বড় ঝুমকো। নিহানকে দেখে সে একগাল হাসলো। আয় বাবু, আজ গাড়িতে না গিয়ে রিকশায় যাব। অনেকটা পথ গল্প করতে করতে যাওয়া যাবে। তোমার কি ক্লাসের কোনো তাড়া নেই? আমার কাছে তোকে পাওয়ার তাড়াটাই সবচেয়ে বেশি। রিকশায় যাওয়ার সময় নিধি হঠাৎ নিহানের কানে ফিসফিস করে বলল, জানিস নিহাল, আজ রাতে মা আর বড় আম্মু পাশের বাড়ির আন্টির বাসায় থাকবে। আজকে ওনার মেয়ের বিয়ে ঠিক হবে। আমি কিন্তু যাচ্ছি না।
মানে কি? তুমি একা থাকবে কেন? তুমিও যাও ওদের সাথে। আমি বলেছি আমার মাথা ব্যথা করছে। আসলে তো তোর সাথে একা কিছু কোয়ালিটি টাইম কাটাবো বলে এই প্ল্যান। আজ রাতে কিন্তু কোনো ছাড় নেই। নিধির কথা শুনে নিহান ভয়ে আতঙ্কে পড়ে যায়। মনে মনে ভাবল, আজ রাতে নির্ঘাত আমার কপালে খারাপ কিছু আছে। এই মেয়েটা তো দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে। সন্ধ্যা নেমে এলো। বাসায় বড়রা সবে চলে গেছেন। নিহান নিজের রুমে ল্যাপটপ নিয়ে বসে আছে, কিন্তু তার মন কিছুতেই কাজে বসছে না। প্রতিটি পায়ের শব্দে সে চমকে উঠছে। হঠাৎ তার রুমের দরজায় একটা টোকা পড়ল। নিহান বুক বেঁধে দরজা খুলল। সামনে নিধি দাঁড়িয়ে আছে, তবে এবার তার হাতে কোনো জুসের গ্লাস নেই। তার চোখে মুখে এক অদ্ভুত নেশা। নিহাল, লাইটটা অফ করবি? চাঁদের আলোয় তোকে আজ খুব করে অনুভব করতে ইচ্ছে করছে। আপু, তুমি কি পাগল হয়ে গেলে? প্লিজ বের হও আমার রুম থেকে। নিধি নিহানকে পাত্তা না দিয়ে এক ঝটকায় দরজা লক করে দিল। নিহানের খুব কাছে গিয়ে ওর গায়ের টি শার্টের কলার টেনে ধরল। নিহানের নিঃশ্বাস ভারী হয়ে আসতে নিধি ওর ঠোঁটের একদম কাছে গিয়ে ফিসফিস করে বলল, আজ আমি কোনো আপু নই নিহান। আজ শুধু তোর সেই মানুষটা যে তোর বুকে মাথা রেখে সারা জীবন কাটাতে চায়। তুই কি আজ আমায় ফিরিয়ে দিবি? নিহান বুঝে উঠতে পারছে না সে কী করবে, কিভাবে নিধিকে তার কাছ থেকে সরাবে। নিহান এটা মনে মনে বলতে বলতে হঠাৎ করে নিধি তার ঠোঁটের সাথে ঠোঁট দুটো এক করে দেয়। সাথে সাথে নিহান নিধিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর বের হতেই যাচ্ছিল রুম থেকে। ঠিক তখনই নিধি আবার নিহানকে পেছন থেকে জড়িয়ে ধরে। নিহান রাগে গজগজ করছে। নিধি কোনোভাবেই নিহানকে ছাড়ছে না। নিধি নিহানকে পেছন থেকে ধরে তার দিকে ঘোরালো এবং তাকে হঠাৎ খাটের উপর ফেলে দিল। তারপর নিধিকে নিহানের বুকের উপর শুয়ে পড়ল আর বলল, তুই কেমন ছেলে রে? একটি মেয়ে তোকে এইভাবে আদর করছে আর তুই রোবটের মতো হয়ে আছিস। আমার ছেলে মানুষই আমার কাছে। তুমি প্লিজ আমার বুকের উপর থেকে সরো। আজ সরতে আসিনি। আজ তুই আমাকে ভালোবাসতেই হবে এবং আমাকে আদরও করবি। তোমার এই আশা কখনো পূরণ হবে না। তুমি চলে যাও আমার রুম থেকে। নিহান এর কথা শুনে নিধি নিহানের আরও কাছে এগিয়ে এলো। শক্ত করে নিহানকে জড়িয়ে ধরে আছে। নিহান নড়তে পারছে না। নিধি একের পর এক গলায় গালে চুমু দিতে লাগলো। এরপর কিছুক্ষণ পর নিহান যখন দেখলো নিধি অতিরিক্ত করে ফেলছে, ঠিক তখনই সে নিধিকে ধাক্কা দিয়ে তাড়াতাড়ি ওখান থেকে উঠে যায়। সে একটু দূরে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, আর কত নিচে নামবে তুমি আপু? আমি কি কেবল তোমার খেলার পুতুল? তুমি যা বলবে, যা করবে তাই আমাকে মেনে নিতে হবে। আমার কি নিজের কোনো পছন্দ অপছন্দ নেই? পছন্দ তো তোর আছেই নিহান, কিন্তু তুই সেটা স্বীকার করতে ভয় পাস। তুই বল, যখন আমার চোখের দিকে তাকাস তোর কি বুক কাঁপে না? আমি যখন তোর কাছে আসি তোর নিঃশ্বাস কি বন্ধ হয়ে আসে না? এটাকে তুই ঘৃণা বলিস? এটাকে ভালোবাসা বলে রে পাগল। আমি আর এক মুহূর্ত এই ঘরে থাকবো না। তুমি থাকো তোমার ভালোবাসা নিয়ে। এরপর নিহান নিচে নেমে ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসে পড়ে। তার মাথা ঝিমঝিম করছে। নিধির সঙ্গে স্পর্শে সেই উষ্ণতা এখন তার গলার কাছে লেগে আছে। কিছুক্ষণ পর নিধি নিচে নেমে আসে, তবে এপাশে আর জোর করছে না। অত্যন্ত শান্তভাবে নিহানের পাশে এসে বসে। আচ্ছা ঠিক আছে, আর জোর করব না। তুই তো আমাকে ভুল বুঝছিস। আমি কি তোর ক্ষতি চাই? আমি শুধু চাই তুই আমার মনের কথাটা একটু বোঝার চেষ্টা কর। আমি কোনো কিছু বুঝতে চাই না। তুমি দয়া করে এখান থেকে গিয়ে আমাকে একটু শান্তি দাও। নিধি মুচকি হেসে বলে, তুই আমার ফিলিংসগুলো একদিন ঠিকই বুঝতে পারবি। নিহানের সেই অস্থির রাতটা যেন কাটতে চাচ্ছিল না। ড্রয়িং রুমের সোফায় বসে সে ঘড়ি কাটার শব্দ শুনছে। নিধি নিজের রুমে চলে গেছে ঠিকই, কিন্তু নিহানের মনে হচ্ছে সারা বাড়িতে নিধির পারফিউমের ঘ্রাণ মিশে আছে। নিহানের ভাবনায় কেবল নিধি সে জেদি চোখ আর আকুতি ভরা কণ্ঠস্বর। এভাবেই সকাল হয়ে যায়। সকালে নিহানের ঘুম ভাঙ্গে তার মায়ের কণ্ঠস্বরে। কিরে নিহার, তুই কি এখানেই সারা রাত ঘুমিয়েছিলি নাকি? রুমে যাসনি কেন? আসলে মা, একটা মুভি দেখছিলাম, দেখতে দেখতে এখানেই ঘুমিয়ে গেছি। নিহান মায়ের কথা শুনে দ্রুত নিজের রুমের দিকে পা বাড়ালো। সে চাইছিল নিধির সাথে চোকাচুকি না করতে, কিন্তু সিঁড়ির মাঝখানে নিধির সাথে দেখা হয়ে গেল। নিধি একপাশে সরে দাঁড়িয়ে নিহানকে যাওয়ার জায়গা করে দিল। তবে নিহান পাশ কাটানোর সময় নিধি নিচু স্বরে বলল, সারা রাত সোফায় কষ্ট করে ঘুমানোর কি দরকার ছিল রে বাবু? আমার রুমের দরজা তো খোলাই ছিল। তোমার নির্লজ্জতার কোনো সীমা নেই আপু। মা নিচে দাঁড়িয়ে আছে, একটু তো ভদ্রতা করো। ভালোবাসার আবার ভদ্রতা কিসের? আর শোন, তোর গলার কাছে একটা লাল দাগ আছে। টি শার্টের কলারটা একটু তুলে দিস, না হলে কাকিমণি দেখলে নির্ঘাত ভাববে কোনো বড় মশা কামড়েছে।
নিহান আয়নায় না তাকিয়ে বুঝতে পারল নিধি কাল রাতে ওর গলার কাছে আর ভালোবাসার চিহ্ন এঁকে দিয়েছে। সে দ্রুত রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। আয়নার সামনে দাঁড়িয়ে দেখলো দাগটা বেশ স্পষ্ট। সে রাগে আর লজ্জায় লাল হয়ে গেল। নিহান মনে মনে বলে, এই মেয়েটা আমাকে পাগল বানিয়ে ছাড়বে। এভাবে চলতে থাকলে একদিন বাড়ির সবার সামনে ধরা পড়ে যাব। অথচ ও একটুও ভয় পায় না। ফ্রেশ হয়ে নিহান নিচে নামলো নাস্তা করতে। টেবিলে নিহানের বাবা আর নিধির বাবা বসে আছেন। আজ অফিসের কাজ কম থাকায় ওনারা একটু আয়েশ করে নাস্তা করছেন। নিধি নিহানের ঠিক উল্টো পাশে বসেছে। নিহান, শুনলাম কাল তোরা বিয়ে বাড়িতে গিয়েছিলি, কেমন কাটলো? রিধিকে তো শুনলাম বেশ সুন্দর লাগছিল শাড়িতে, আর তোদের দুজনকে নাকি খুব ভালো মানিয়েছিল। হ্যাঁ বাবা, মানে ভালোই, ভিড় ছিল খুব। কিরে নিহান, খাওয়ার সময় এমন বিষম খাস কেন? আস্তে খা, আমি তো ভুল কিছু বলিনি। তোরা যখনই কোনো ড্রেস ম্যাচ করে পরে বের হস তখনই আশেপাশে বলাবলি শুরু হয়ে যায়। বাবা, আসলে ওসব মানুষের কথা। আমি তো জাস্ট আব্বুর সাথে গিয়েছিলাম। আরে এতে লজ্জার কি আছে? তুই আর নিধি তো ছোটবেলা থেকেই একসাথে। তবে নিধি যে তোকে এভাবে আগলে রাখে, এটা আমাদের খুব ভালো লাগে। আরে নিহান, তুই এত ভয় পাচ্ছিস কেন? বড়রা তো একটু ঠাট্টা করবেই। রিধি তো আমাদের এবারের মেয়ে, আর তোরা তো একে অপরের সবচাইতে কাছের বন্ধু। ঠিক বলেছো জেঠু। নিহাল আসলে বেশি ভীতু। ও ভাবে আমি ওকে খেয়ে ফেলবো। নিধি নিহানের দিকে তাকিয়ে চোখের ইশারায় এমন এক চাহনি দিল যে নিহানের গলা দিয়ে নাস্তা নামা দায় হয়ে গেল। সে দ্রুত খাওয়া দাওয়া শেষ করে টেবিল থেকে উঠে পড়ে। দৃশ্য পরিবর্তন হয় দুপুরে নিহানের ঘরে। নিহান পরের টেবিলে বসে আছে। তার মাথায় পড়াশোনা নেই, বরং নিধির করা ওই কালশিটে দাগটা বারবার ভাবাচ্ছে। হঠাৎ নিধি ঘরে প্রবেশ করে। তার হাতে এক বাটি কাটা আম। এই নে, আয় খা। মেজাজটা তো অনেক গরম হয়ে আছে, শরীর ঠান্ডা কর। আমি খাবো না, তুমি এখান থেকে যাও। না খেলে আমি জোর করে খাইয়ে দেব, ওই দিনের মতো। মনে আছে তো? তোমার কি মনে একটু ভয় নেই আপু? বাবা মা পাশের রুমে বসে কথা বলছেন। ওনারা কি জানেন তোমার মনে কি চলছে? ওনারা যা জানেন না তা জানানোর দায়িত্ব আমার, কিন্তু তুমি কেন জানো না? নিহান, এই যে দাগটা তোর গলায়, ওটা কি কেবল একটা কামড়? না রে, ওটা আমার অধিকার। নিধি এবার আমের টুকরো নিজের মুখে নিয়ে নিহানের ঠোঁটের কাছে ধরে। নিহান সরে যেতে চায়, কিন্তু নিধি ওর চুল টেনে ধরে কাছে আনে। বাধ্য হয়ে নিহান আমটা নেয়। তুমি খুব স্বার্থপর, আমাকে সমাজের চোখে ছোট করছো। ভালোবাসা যদি স্বার্থপরতা হয় তবে আমি তোকে অন্যের সঙ্গে ভাগ করতে পারবো না নিহাল, কোনোদিন না। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে বিকেলে বাড়ির ছাদে। আকাশটা মেঘলা হয়ে আসছে। নিহান একা ছাদে দাঁড়িয়ে আকাশ দেখছে। হঠাৎ একজোড়া হাত পেছন থেকে ওকে জড়িয়ে ধরে। নিহানের মেরুদণ্ড দিয়ে একটা শীতল স্রোত বয়ে যায়। আপু ছাড়ো, এখানে কেউ দেখে ফেললে আর রক্ষা নেই। কেউ না, বৃষ্টি নামবে একটু পর, দেখ আবহাওয়াটা কত রোমান্টিক। তুমি কি সত্যি চাও আমাদের বিয়ে হোক? বাড়ির বড়রা যদি মানতে না চায়? তুই শুধু আমার পাশে থাক, সবটা আমি সামলে নেব। তুই থাকবি না আমার পাশে? আমি জানি না, আমি শুধু জানি তোমার এই পাগলামি আমার মাথা নষ্ট করে দিচ্ছে। বিকেলের আকাশটা হঠাৎ করে ঘন কালো মেঘে ঢেকে গেল। বাতাসে বেগ বাড়ছে, ধুলোবালি উঠছে চারিদিকে। নিহান ছাদের কানিজ ধরে দাঁড়িয়েছিল। তার মনে নিধির প্রতি এক অদ্ভুত দোটানা। ঠিক সেই মুহূর্তে নিধি পেছন থেকে ওকে জাপটে ধরল। নিহানের বুকের ভেতরটা ধক করে উঠল, কিন্তু পরক্ষণে এক তীব্র বিরক্তি আর সামাজিক ভীতি তাকে গ্রাস করল। নিহান ঝটকা দিয়ে নিধিকে সরিয়ে দিল। অসহ্য, তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নেই? খোলা ছাদে এভাবে কেউ জড়িয়ে ধরে? পাশের বাড়ির কেউ দেখলে মুখ দেখাবো কিভাবে? নিহাল, আশেপাশে কেউ নেই, আমি থাকলেও কি আসে যায়? আমি তো আমার ভালোবাসার মানুষটাকেই জড়িয়ে ধরেছি। ভালোবাসার মানুষ? কিসের ভালোবাসা? তুমি এটাকে ভালোবাসা বলো? সারাক্ষণ আমার উপর জোর খাটানো, যখন তখন কামড়ে দেওয়া, কিস করা, এগুলো ভালোবাসা না, এগুলো তোমার এক গুয়েমি। তুমি আমার জীবনটা অতিষ্ঠ করে তুলেছ। নিহাল, তুই এভাবে বলতে পারলি? আমি তো শুধু চেয়েছিলাম তুই আমার মনের খবরটা একটু বুঝিস। বোঝার কি আছে? তুমি আমার বড় বোন, রক্তের সম্পর্ক আমাদের। তুমি যেটা করছো সেটা নোংরামি ছাড়া আর কিছু না। লোকে দেখলে সিসি করবে। তোমার কি লজ্জা শরম বলতে কিছু নেই? একজন
ছোট ভাইয়ের সাথে কেউ এমন করে? প্লিজ আমার সামনে থেকে যাও, আর কোনো দিন আমার কাছে আসার চেষ্টা করবে না। তুমি একটা অসুস্থ মেয়ে। অসুস্থ শব্দটা নিধি কানে যেন তপ্ত সীসার মতো বিঁধল। সে নিহানের দিকে স্থির দৃষ্টিতে তাকালো। যে চোখের তারায় একটু আগেও ভালোবাসার নেশা ছিল, সেখানে এখন কেবল গভীর শূন্যতা আর অপমান। নিধি কোনো কথা বলল না, শুধু ধীর পায়ে ছাদ থেকে নেমে গেল। বৃষ্টির প্রথম ফোঁটা নিহানের গায়ে পড়ল, কিন্তু তার মেজাজ তখনও সপ্তমে। সে বুঝতে পারল না রাগের মাথায় সে নিধিকে কত বড় আঘাত দিয়ে ফেলেছে। পরের দিন সকাল নিহান ড্রয়িং রুমে নাস্তা করতে এলো। সে ভাবছিল নিধি হয়তো আগের মতোই কোনো দুষ্টামি করবে বা জোর করে খাইয়ে দিতে চাইবে, কিন্তু টেবিলে গিয়ে দেখলো নিধি খুব শান্তভাবে এক কোণে বসে আছে। নিহানকে দেখেও সে চোখ তুলে তাকালো না, এমনকি তাকে বাবু বলেও ডাকলো না। কিরে নিহাল, বস। নিধি তো আজ অনেক আগে খেয়ে নিয়েছে। ওর নাকি শরীরটা ভালো নেই, আজ ভার্সিটিতেও যাবে না বললো। ও আচ্ছা। নিধি নিঃশব্দে টেবিল থেকে উঠে নিজের রুমে চলে গেল। নিহান লক্ষ্য করলো নিধির চোখে নিচ্ছে কালি পড়েছে, মুখটা শুকনো। সারাদিন কেটে গেল, নিধি একবারও নিহানের রুমে এলো না। এমনকি বিকেলে যখন নিহান বাইরে যাচ্ছিল, নিধি বারান্দায় দাঁড়িয়ে থাকলো, একবারও তাকে ডাকলো না। এই নিস্তব্ধতা নিহানকে ভেতরে ভেতরে অস্থির করে তুলছে। এক সপ্তাহ পর কেটে গেছে 7 দিন। এই 7 দিনে নিধি একবারও নিহানের ছায়া মায়নি। সে এখন আগের চেয়ে অনেক বেশি গম্ভীর। বাড়ির সবার সাথে কথা বলেও নিহানের সামনে পড়লে সে যেন পাথর হয়ে যায়। নিহান বারবার চেষ্টা করছে নিধির সাথে কথা বলতে, কিন্তু নিধি সুকৌশলে তাকে এড়িয়ে যাচ্ছে। নিহান নিধির রুমের দরজায় গিয়ে দাঁড়িয়ে বলে, আপু, একটু কথা ছিল। এখন আমি ব্যস্ত নিহান, মা নিচে ডাকছে, নিচে যা। তুমি কি এখনো ওই দিনের কথার জন্য রাগ করে আছো? তুমি আসলে রাগের মাথায়। রাগ করিনি নিহান, আমি শুধু বুঝেছি আমি আসলেই একজন অসুস্থ মেয়ে, যে কারোর ইচ্ছের বিরুদ্ধে তাকে ভালোবাসতে চেয়েছিল। তুই ঠিকই বলেছিলি, সব কিছুর একটা লিমিট থাকে। আমি আমার লিমিট বুঝে নিয়েছি। এখন থেকে তুই মুক্ত। তোকে আর কেউ জোর করে কিস করবে না, কেউ তোর গলায় দাগ নিয়ে ঠাট্টা করবে না। খুশি তো? নিধির এই নির্লিপ্ত কথাগুলো নিহানের বুকে তীরের মতো বিঁধল। সে বুঝতে পারল যে আসলে সে নিধির দুষ্টামিগুলোকে ঘৃণা করতো না, বরং সেগুলোতে অভ্যস্ত হয়ে গিয়েছিল। এখন এই দূরত্ব তাকে পাগল করে দিচ্ছে। সেদিন রাতে নিহান নিজের রুমে একা বসেছিল। জানালার বাইরে বৃষ্টির শব্দ। হঠাৎ তার মনে পড়ল নিধির সেই হাসি, সেই দুষ্টামি ভরা চোখের চাউনি। আজ কেউ তাকে জ্বালাতন করছে না, কেউ তাকে জোর করে আম খাইয়ে দিচ্ছে না। কিন্তু কেন তার বুকটা এমন হাহাকার করছে? সে কি সত্যি নিধিকে ভালোবেসে ফেলেছে? দিনগুলো এখন আর আগের মতো কাটে না। নিহানের রুমটা এখন একদম শান্ত, নিঝুম। আগে যে দরজাটা হুটহাট টোকা পড়তো, যে মেয়েটা জোর করে পর টেবিলে আম কিংবা জুস রেখে যেত, সে এখন মরিচিকার মতো হারিয়ে গেছে। নিহান ল্যাপটপ নিয়ে বসে থাকে ঠিকই, কিন্তু বারবার তার চোখ যায় দরজার দিকে। যদি একবার নিধি ভুল করে হলো ভেতরে ঢুকে পড়ে, কিন্তু না, নিধি এখন দেওয়াল হয়ে গেছে। নিহান মনে মনে ভাবে, উফ, এই নিস্তব্ধতা আমি আর নিতে পারছি না। ও কেন একবারও আসছে না? আমি তো শুধু রাগের মাথায় বলেছিলাম। ও কি সত্যি আমাকে পর করে আছে? রাতে ডিনার টেবিল, বাড়ির সবাই আছে, কিন্তু নিহানের কাছে মনে হচ্ছে ঘরটা মরুভূমি। নিধি তার ঠিক উল্টো পাশে বসেছে, কিন্তু সে নিহানের অস্তিত্বই যেন অস্বীকার করছে। নিহানের মা লক্ষ্য করলে নিহান শুধু ভাতের থালে আঙ্গুল নাড়াচ্ছে, খাচ্ছে না কিছুই। কিরে নিহাল, খাবার নড়াচড়া করছিস কেন? শরীর খারাপ? নিধি, দেখ তো তোর ভাইয়ের কপালে হাত দিয়ে, জ্বর এলো কিনা। ও তো বড় হয়েছে বড় আম্মু, ওর নিজের যত্ন ও নিজেই নিতে পারে। আর আমি ধরলে ওর আবার অস্বস্তি হতে পারে। আমি বরং নিজের ঘরে যাই, পড়া আছে। নিধি একদানা ভাতও বেশি খেলো না, থালাটা নিয়ে রান্নাঘরে চলে গেল। নিহান অপলক দৃষ্টিতে ওর চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। নিহানের বাবা আর চাচা নিজেদের মধ্যে আলাপ করছেন, কিন্তু নিহানের কানে কোনো শব্দ ঢুকছে না। তার কানে শুধু বাজছে নিধি সেই কথা, আমি তোকে আর ডিস্টার্ব করবো না নিহান। রাত তখন গভীর, বাইরে ঝুম বৃষ্টি নামছে। নিহানের ঘরে জানালা দিয়ে বৃষ্টির ছাট আসছে, কিন্তু সে জানালা বন্ধ করার তাগিদ অনুভব করছে না। তার হঠাৎ মনে পড়লো বৃষ্টির রাতে নিধি সবসময় তার ঘরে চলে আসতো, বলতো, বাবু জানিস তো আমার বিদ্যুৎ চমকালে ভয় লাগে, একটু জড়িয়ে ধর না। তখন নিহান বিরক্ত হতো, কিন্তু আজ সে নিজে যাচ্ছে নিধি আসুক, তাকে ভয় পেয়ে হলেও জড়িয়ে ধরুক। না, আমি আর পারছি না, এভাবে থাকা সম্ভব না। আমাকে ক্ষমা চাইতে হবে। নিহান পাটি পিটি পেয়ে নিধির রুমের সামনে গিয়ে দাঁড়ালো। দরজা নিচ দিয়ে দেখা যাচ্ছে ল্যাম্পের হালকা নীল আলো। নিহান কাঁপা কাঁপা হাতে দরজায় টোকা দিল। আপু, শুনছো? দরজাটা একটু খোলো। ভেতর থেকে কোনো উত্তর নেই। নিহান আবার টোকা দিল, এবার একটু জোরে। কিছুক্ষণ পর দরজাটা খুলো। নিধির চোখে চশমা, হাতে একটা গল্পের বই। তাকে দেখে মনে হচ্ছে সে অনেক রাত ধরে ঘুমায়নি। মাঝরাতে এখানে কেন এসেছিস?
কোনো দরকার? আমি আমি ক্ষমা চাইতে এসেছি। আমি ওই দিন যা বলেছি সব ভুল ছিল। আমি বুঝতে পারিনি আমি তোমাকে কতটা কষ্ট দিয়েছি। ক্ষমা? কেন নিহান? তুই তো ঠিকই বলেছিলি আমি তোর বড় বোন, আমাদের রক্তের সম্পর্ক। আমি যা করেছি তা তো তোর চোখে নোংরামি ছিল। এখন যখন আমি সরে গেছি তখন আবার কেন বিরক্ত করতে এসেছিস? যা গিয়ে ঘুমা। প্লিজ আপু, এমন করো না। আমি অভ্যস্ত হয়ে গেছি তোমার ওই পাগলামিতে। এই নীরবতা আমাকে মেরে ফেলছে। তুমি আগের মতো আমাকে বকো, শাসন করো, এমনকি জোর করে কিস করলেও আমি আর কিছু বলবো না। শুধু আগের মতো হয়ে যাও। একটা জিনিস মনে রাখবি নিহান, কাজ একবার ভাঙলে জোড়া লাগে না। তুই আমার ভালোবাসাটা ঘৃণা বলে অপমান করেছিস। এখন আমার আর কোনো ফিলিংস নেই তোর জন্য। তুই এখন শুধুই আমার চাচাতো ভাই, এর বাইরে আর কিছু আশা করিস না। নিধির মুখের উপর দরজাটা বন্ধ করে দিল। নিহান করিডোরে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারল সে কেবল নিধিকে হারায়নি, নিজের জীবনের প্রাণ চঞ্চলতাও হারিয়ে ফেলেছে। ঠিক তখনই ড্রয়িং রুম থেকে তার মায়ের কণ্ঠস্বর শোনা গেল। জানো, নিধির বিয়ের কথা ভাবছি। আমাদের এক দূর সম্পর্কের আত্মীয়র ছেলে লন্ডন থেকে এসেছে। ছেলেটা নিধিকে দেখে খুব পছন্দ করেছে। ভাবছি কালই ওদের কথা পাকা করে ফেলবো। নিধিও তো এখন অনেক শান্ত হয়ে গেছে, মনে হয় রাজি হয়ে যাবে। আড়ালে দাঁড়িয়ে কথাগুলো শুনে নিহানের পায়ের নিচের মাটি সরে গেল। নিধিকে অন্য কারোর সাথে বিয়ে দেওয়ার কথা শুনে তার সারা শরীরে যেন আগুন ধরে গেল। সে বুঝতে পারল নিধিকে ছাড়া সে এক মুহূর্ত বাঁচতে পারবে না। নিহান নিজে নিজে বলে, না, এটা হতে পারে না। নিধি শুধু আমার, ওকে আমি কারো হতে দেব না। ও রোমান্টিক বউ হতে চেয়েছিল না, এবার আমি দেখাবো আমি কতটা রোমান্টিক বর হতে পারি। লন্ডনে ছেলের সাথে নিধির বিয়ের কথা পাকা হচ্ছে। এই খবরটা নিহানের কানে বিষের মতো বাজছে। সারা রাত সে এক ফোঁটা ঘুমাতে পারেনি। নিধি যে তার জীবনে কতটা জুড়ে ছিল তা সে এই কয়েকদিনে দূরত্ব হারে হারে টের পেয়েছে। কিন্তু নিধি এখন পাথরের মতো শক্ত। সে যেন ঠিক করে নিয়েছে নিহানকে আর পাত্তা দেবে না। সকালবেলা ড্রয়িং রুমে মেহমান আসার তোড়জোড় চলছে। নিহানের মা আর নিধির আম্মু খুব ব্যস্ত। ঘর সাজানো হচ্ছে, দামি দামি খাবার তৈরি হচ্ছে। নিহান দেখলো নিধি খুব শান্তভাবে মাকে কাজে সাহায্য করছে। তার পরনে একটা সাদা শাড়ি, চোখে মুখে কোনো অভিব্যক্তি নেই, যেন সে যন্ত্রের মতো সব মেনে নিয়েছে। আপু, তুমি কি সত্যিই ওই ছেলেকে বিয়ে করবে? তুমি তো আমাকে ভালোবাসতে, তাই না? ভালোবাসা একটা ভুল ছিল নিহান। এখন আমি বড়দের অবাধ্য হতে চাই না। আর তুই তো আমাকে আপু হিসেবেই দেখতে চেয়েছিলি, তাই তোর খুশি হওয়া উচিত যে তোর আপু একটা ভালো জায়গায় বিয়ে হচ্ছে। না, আমি খুশি নই। আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। প্লিজ এসব বন্ধ করো। অনেক দেরি হয়ে গেছে নিহান, মেহমানরা চলে এসেছে, তুই ভেতরে যা। লন্ডনে সেই ছেলে অনিক আর তার পরিবার ড্রয়িং রুমে বসে আছে। অনিক দেখতে বেশ হ্যান্ডসাম, কথাবার্তাও স্মার্ট। নিহানের বাবা আর চাচা খুব হাসি খুশি। নিধি চা নিয়ে ভেতরে ঢুকলো। অনিকের চোখের চাহনি বলে দিচ্ছিল সে নিধিকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলেছে। নিধি, আপনার সম্পর্কে অনেক শুনেছি। আপনি সত্যিই খুব চমৎকার। আমার কোনো আপত্তি নেই। আমাদেরও কোনো আপত্তি নেই। নিধিমা, তোর কি মত? নিধি চুপ করে রইল। সে একবার আর চোখে দরজার দিকে তাকালো, যেখানে নিহান দাঁড়িয়ে রাগে কাঁপছে। নিধি যখন বলতে যাচ্ছিল আমার মত আছে, ঠিক তখনই নিহান ঝড়ে পেকে ড্রয়িং রুমে ঢুকে পড়ল। নিহান সবার সামনে নিধির হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে এলো। ক্ষমা করবেন অনিক ভাই, কিন্তু এই মেয়েটা অলরেডি বুকড। নেহান, এইসব কি করছিস? ছাড় ওর হাত। ছাড়বো না বাবা, অনেক ছেড়েছি, আর না। তোমরা যাকে ভাই বোন ভেবে শান্তি পাচ্ছ, সেই নিধি আমাকে পাগলের মতো ভালোবাসে। আর আমি গাধা ছিলাম যে বুঝতে পারিনি ও আমার হবু বউ, অন্য কারো না। নিধি অবাক হয়ে নিহানের দিকে তাকিয়ে আছে। নিহানের চোখে আজ কোনো ভয় নেই, বরং এক ধরনের উন্মাত্তাল অধিকার বোধ। অনিকের পরিবার অপমানে উঠে দাঁড়ালো। এসব কি শুনছি? আপনাদের নিজেদের ভেতরে এসব চলছে? ছি, চলুন আমরা এখান থেকে যাই। মেহমানরা চলে যাওয়ার পর ড্রয়িং রুমে এক ভয়াবহ নীরবতা নেমে এলো। নিহানের বাবা নিহানকে একটা থাপ্পড় মারতে চাইলেন, কিন্তু নিহানের মা হাত ধরে ফেলেন। থামুন তো আপনি। ছেলেটা অত্যন্ত নিজের মুখ ফুটে সত্যটা তো বললো। মানে তোমরা কি আগে থেকে সব জানতে?
আমরা সবাই জানতাম নিধি নিহালকে ভালোবাসে, শুধু নিহালের মুখ থেকে এটা শোনার অপেক্ষা করছিলাম। আমরা তো আগে থেকেই ঠিক করে রেখেছিলাম ওদের বিয়ে দেব। নিধিকে যখন আমি লন্ডনের ছেলের কথা বলেছিলাম, ও তো কেঁদে আমার পা জড়িয়ে ধরেছিল। ও জানতো না এটা আমাদের সাজানো একটা নাটক ছিল নিহালের মুখ খোলার জন্য। নিহান এবার থতমত খেয়ে গেল। সে নিধির দিকে তাকালো। নিধির চোখে এখন দুষ্টামি ভরা পানি। সে খিলখিল করে হেসে উঠল। কি রে বাবু, খুব তো বড় বড় কথা বলছিলি সবার সামনে, এখন ভয় পাচ্ছিস না? তোমরা সবাই মিলে আমাকে এভাবে ঠকালে। আমি তো মরে যাচ্ছিলাম ভয়ে। রাত গভীর হয়েছে। নিহান তার বারান্দায় দাঁড়িয়ে আছে। হঠাৎ পেছন থেকে নিধি এসে তাকে জড়িয়ে ধরল। এবার নিহান আর সরিয়ে দিল না, বরং নিধির হাত দুটো নিজের বুকের উপর চেপে ধরল। কি রে বরমশাই, এখনো রাগ করে আছো? রাগ না, খুব কষ্ট হয়েছে। তবে একটা কথা ঠিক, তোমার এই মশা কামড়ানো দাগগুলো এখন থেকে আমি গর্ব করে সবাইকে দেখাবো। তাই নাকি? তাহলে এখন একটা মেইন ডোজ দেই। বিয়ের তো আর মাত্র কয়েকদিন বাকি, এখন তো আর আপু বলার দোহাই দিতে পারবি না। নিধি নিহানের কলা ধরে ওকে নিজের দিকে টেনে নিল। চাঁদের আলোয় ওদের ছায়া দুটো মিলেমিশে এক হয়ে গেল। নিহান আর ভয় পেল না, বরং সে নিজে নিধির কপালে এক দীর্ঘ চুম্বন এঁকে দিল। নিধি নিহানের বুকে মাথা রাখে। তুই এখন শুধু আমার নিহান, আমি বেঁচে থাকতে তোকে কখনো অন্য কারোর হতে দেব না। কালকে সেই নাটকীয় ঘটনার পর আজ সকালটা যেন অন্যরকম এক আবেশ নিয়ে এসেছে। বাড়ি বড়দের সম্মতিতে নিহান আর নিধির সম্পর্কটা এখন আর কোনো গোপন পাপ নয়, বরং এক মধুর স্বীকৃতি। সূর্য ওঠার আগে নিধি নিহানের রুমে ঢুকে ওকে টেনে ঘুম থেকে তুলেছে। তারা আজ দুজনে সারাদিন বাইরে ঘুরবে, কোনো লোকলজ্জা বা ভয়ের তোয়াক্কা না করে। নিহান আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছিল। ঠিক তখনই নিধি পেছন থেকে এসে ওর কোমরে হাত দিয়ে ওকে জড়িয়ে ধরল। নিহানের গায়ে এখন একটা নীল পাঞ্জাবি, যেটা নিধি কাল রাতে ওর রুমে রেখে গেছিল। কি রে বাবু, তোকে তো আজ হবু বরের মতো লাগছে না, একদম দুলাভাই দুলাভাই লাগছে। তুই তো দিন দিন বেশি সুন্দর হয়ে যাচ্ছিস। নিধির কথা শুনে নিহান ভুরু কুঁচকে আয়নায় নিধির দিকে তাকিয়ে বলে, এই যে ম্যাডাম, কালকের পর থেকে কিন্তু ডিকশনারি চেঞ্জ হয়ে গেছে। আমাকে এখন থেকে আর তুই বলা যাবে না। ও মা, কেন রে? তুই তো আমার সেই ছোট্ট নিহানই আছিস। তুই করে বললে কি ভালোবাসা কমে যায় নাকি? ভালোবাসা কমে না, কিন্তু সম্মানে লাগে। কাল সবার সামনে আমি ডিক্লেয়ার করেছি তুমি আমার হবু বউ, আর বউ তার বরকে তুমি করে বলবে, এটাই নিয়ম। আমাকে আর তুই বললে কিন্তু আজ ঘুরতে নিয়ে যাব না। ওলে আমার সিরিয়াস বর রে। আচ্ছা বাবা, এখন থেকে তুমি বলবো। খুশি তো? তা তুমি কি এখন আমাকে একটু আদর করবে নাকি শুধু বকাঝকাই করবে? নিহান নিধির কপালে আলতো করে একটা চুমু দিয়ে বলল, আদর জমিয়ে রেখেছি বিকেলের জন্য। এখন চলো, মা নিচে অপেক্ষা করছেন। নিহান আর নিধি রিকশায় করে শহরের একটু বাইরের দিকে একটা নিরিবিলি লেকের ধারে যাচ্ছে। বাতাসে ঝাপটে নিধির শাড়ির আঁচল বারবার নিহানের মুখে এসে পড়ছে। নিহান আজ বিরক্ত হচ্ছে না, বরং আঁচলটা ধরে নিজের নাকের কাছে নিয়ে ঘ্রাণ নিচ্ছে। কি ব্যাপার, আজ যে বড় রোমান্টিক মুড তোমার? কাল তো কামড় দিলে, চিল্লাইতা। কালকের নিহান আর আজকের নিহান এক নয়। আজ আমার মনে কোনো ভয় নেই। আচ্ছা নিধি, তুমি কি সত্যিই ওই লন্ডনের ছেলেকে বিয়ে করতে রাজি হয়ে যেতে যদি আমি মুখ না খুলতাম? কখনো না, আমি তো বিষ খেয়ে মরে যেতাম, হয়তো তোমাকে কিডন্যাপ করে পালাতাম। আমি শুধু তোমার ভেতরের পুরুষটাকে জাগিয়ে তুলতে চেয়েছিলাম। জানতাম আমাকে হারানোর ভয় পেলেই তুমি বাঘ হয়ে উঠবে। তুমি আসলেও একটা জাদুকরী, আমাকে পুরো নাচিয়ে ছাড়লে। তারা একটা সুন্দর ক্যাফেতে ঢুকে কফি আর স্ন্যাক্স অর্ডার করলো। নিধি সারাক্ষণ নিহানের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন আজই প্রথম দেখছে। নিহান একটু অস্বস্তি বোধ করলো, মনে মনে বেশ উপভোগ করছে। এভাবে তাকিয়ে থেকো না তো, মানুষ দেখছে। দেখুক না আমার বরকে, আমি দেখবো, তাতে কার কি। শোনো নিহান, বিয়ের পর কিন্তু আমি তোমাকে এক মুহূর্ত একা ছাড়বো না। ভার্সিটিতেও আমি তোমার সাথে বেঞ্চে গিয়ে বসে থাকবো। ওরে বাবা, তাহলে তো আমার ক্যারিয়ার শেষ। বাড়িতে চলো, অনেক দেরি হয়ে গেল, মা ফোন দিচ্ছে বারবার। সন্ধ্যাবেলা নিহান আর নিধি যখন বাড়িতে ফিরল তখন দেখলো ড্রয়িং রুমটা লোকে লোকারণ্য। নিহানের বাবা মা, চাচা চাচি এবং এলাকার কয়েকজন গণ্যমান্য মুরব্বী বসে আছে। সবার মুখ গম্ভীর হলো, চোখের কোণে আনন্দের ঝিলিক। এসেছিস তোরা? বস এখানে, অনেক তো লাফালাফি হলো, এখন কিছু কাজের কথা হোক। নিহান আর নিধি পাশাপাশি সোফায় বসলো। নিহানের হাতটা নিধির টেবিলে নিচ দিয়ে শক্ত করে ধরে আছে। দেখ নিহান, নিধি আমাদের একমাত্র মেয়ে,
আর তুই আমাদের কলেজার টুকরা। আমরা সিদ্ধান্ত নিয়েছি এই মাসেই তোদের বিয়েটা সেরে ফেলবো। সামনের শুক্রবার গায়ে হলুদ আর রবিবার বিয়ে। কোন আপত্তি আছে? তোমাদের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত বাবা। আমার কিন্তু একটা শর্ত আছে বাবা। কি শর্ত রে মা? বিয়ের পর নিহানকে কিন্তু আমার সব হুকুম মানতে হবে, আর ও আমাকে কোনোদিন আপু বলে ডাকতে পারবে না। যদি ডাকে তবে ওই দিন ওর কপালে অনেক দুঃখ আছে। নিধির কথা শুনে পুরো ড্রয়িং রুমে হাসি রোল পড়ল। নিহানের বাবা হা হা করে হেসে উঠলেন। ঠিক আছে মা, তোর শর্তই মঞ্জুর। নেহান যদি তোকে আপু বলে রাখে তবে আমরাই ওকে বাড়ি থেকে বের করে দিব। নিহান নিধির দিকে তাকাতে দেখলো নিধি তাকে চোখ টিপছে। নিহান বুঝতে পারলো তার শান্ত জীবনে এক তুফান আসতে চলেছে, তবে এই তুফানটা ধ্বংসের নয়, বরং এক আজন্ম ভালোবাসার। তৈরি থেকো ম্যাডাম, বিয়ের পর কিন্তু পালানোর জায়গা পাবে না। পালানোর জন্য ভালোবেসেছি নাকি? ধরা দেওয়ার জন্যই তো এত আয়োজন। দিনক্ষণ শুনে অবশেষে সে মহেন্দ্রক্ষণ উপস্থিত। বাড়িতে উৎসবের আমেজ, চারিদিকে আলোকসজ্জা আর সানাই সুর। নেহান আর নিধির বিয়েটা যেন কেবল দুই হৃদয়ে মিলনই, বরং পুরো পরিবারের দীর্ঘদিনে লালিত স্বপ্নের প্রতিফলন। গায়ে হলুদ থেকে শুরু করে বিয়ের প্রতিটি অনুষ্ঠানে নিধি তার চপলতা দিয়ে সবাইকে মাতিয়ে রেখেছে, আর নিহান সে যেন লাজুক বরের বেশে এক নতুন মানুষকে আবিষ্কার করেছে নিজের ভেতরে। বিয়ের আসরে লাল বেনারসি আর সোনার গয়নায় নিধিকে অপার্থিব সুন্দর লাগছে। নেহান যখন শেরওয়ানি পরে নিধির পাশে এসে বসলো, বড়রা সবাই একসাথে বলে উঠলেন মাশাআল্লাহ, একদম রাত জটক। ভাই, আজ থেকে আমাদের রক্তের সম্পর্কটা আরও এক ধাপ মজবুত হলো। নিধি আজ থেকে আমার মেয়ে নয়, আমার ঘরের লক্ষ্মী পুত্রবধূ। আমার মেয়েটা একটু পাগল টাইপের নিহান, ওকে সামলে নিস বাবা। ও তোকে ছাড়া আর কিছুই বোঝে না। ছোটবেলা থেকেই তো ও আমাকে সামলিয়েছে বাবা, এখন থেকে আমি ওকে সামলানোর দায়িত্ব নিলাম। কাজী সাহেব বিয়ে পড়ালেন। কবুল বলা সেই মুহূর্তটায় নিধির চোখের কোণে এক ফোঁটা আনন্দ অশ্রু চিকচিক করে উঠল। নিহান নিভৃতে নিধির হাতটা চেপে ধরল, যেন অভয় দিচ্ছে, সারা জীবনের জন্য আমি তোর হয়ে গেলাম। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ, মেহমানরা বিদায় নিয়েছে। নিহান তার নিজের রুমের সামনে দাঁড়িয়ে আছে, যে রুমটা আজ রজনীগন্ধা আর গোলাপের সুবাসে মোমো করছে। তার বুকটা আজ দুরু দুরু করে কাঁপছে। একসময় যে মেয়েটার হাত থেকে সে পালাতে চেয়েছিল, আজ সেই মেয়েটা তার বৈধ অর্ধাঙ্গিনী হয়ে ভেতরে অপেক্ষা করছে। নিহান ধীর পায়ে রুমে ঢুকলো, দেখলো নিধি খাটের মাঝখানে ঘোমটা টেনে বসে আছে। নিহান দরজাটা আলতো করে লক করে দিল। কি ব্যাপার, আমার সেই বাঘিনী আপু আজ বিড়ালের মতো চুপচাপ কেন? ঘোমটা দিয়ে মুখ ঢেকে রেখেছো কেন? তুমি তো এখন আর আমাকে তুই বলতে পারবে না। এখন থেকে আমি তোমার বউ, একটু লজ্জা তো পাবোই। লজ্জা তো আমার পাওয়ার কথা। মনে আছে তুমি আমায় কিস করার পর আমি হাঁপাতে থাকতাম? আজ কিন্তু আমি মোটেই হাঁপাবো না। নিধি চোখ তুলে নিহানের দিকে তাকালো, সেই চিরচেনা দুষ্টেমি ভরা চোখ, কিন্তু তাতে আজ এক গভীর তৃষ্ণা আর ভালোবাসা। নিহান নিধির চিবুক ধরে মুখটা একটু উঁচিয়ে ধরল। নিধি, আমি সত্যিই খুব ভাগ্যবান। তুমি আমাকে জোর না করলে হয়তো কোনোদিন বুঝতামই না আমি তোমাকে কতটা ভালোবাসি। সরি সব কিছুর জন্য। চুপ, আজ আর কোনো সরি না, আজ শুধু আমরা। শোনো বরমশাই, তোমার বেলায় কিন্তু তোমার গলায় কিন্তু আজ কোনো দাগ নেই, শুধু ফাঁকা ফাঁকা, খুব ফাঁকা ফাঁকা লাগছে না? তাহলে আর দেরি কেন, তোমার অধিকার বুঝিয়ে নাও। তবে আজ আমি আর মশার কামড়ের দোহাই দেব না। আজ সবাইকে বলে দেব আমার বউ আমাকে আদর করেছে। নিধি খিলখিল করে হেসে উঠল এবং নিহানের গলায় মাথা রাখলো। নিহান নিধির কপালে এক দীর্ঘ চুম্বন এঁকে দিয়ে ওকে বিছানায় শুয়ে দিল। নিধি নিহানের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। নিহানও রেসপন্স করে। নিধি নিহানের মাথার পেছনে চুলগুলো খামচে ধরে। এরপর শুরু হয় তাদের বাসরাতের সেই মায়াবী আলোয়। দুই হৃদয়ে দীর্ঘদিনে লুকোচুরি আর অভিমান এক নিবিড় মিলনে বিলীন হয়ে গেল। তো প্রিয় দর্শক, আজকের গল্প এখানেই শেষ হলো। যারা এতক্ষণ যাবৎ গল্পটি শুনেছেন তাদের সকলকে অনেক ধন্যবাদ। আর গল্পটা কেমন লাগলো, নেক্সট কি ধরনের গল্প চান অবশ্যই কমেন্টে জানাবেন। আর লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলে যাবেন না কিন্তু। তাহলে সবাই পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করুন। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।